আচ্ছা, এই বারমুডা ট্রায়াঙ্গেলে এমন কি আছে যে এই এলাকায় কোনো জাহাজ বা বিমান ঢুকলে তাদের রেডিও বা কম্পাস কাজ করে না? ইলেকট্রনিক ডিভাইসগুলির রিডিংও ওঠানামা করতে লাগে। আপনারা শুনলে অবাক হবেন, এই পথ দিয়ে যদি কোনো জাহাজ বা বিমান যায় তার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হওয়ার পর সেই সব জাহাজ বা বিমানগুলি আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। 1945 সালের 5ই ডিসেম্বর ফ্লোরিডার ফোর্ট লডারডেল নেভাল এয়ার স্টেশন থেকে 5টি মার্কিন নৌবাহিনীর টিবিএম অ্যাভেঞ্জার বিমান ট্রেনিং শেষ করে এই বারমুডা ট্রায়াঙ্গেলের পথ দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায়। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সেই নিখোঁজ 5টি বিমানকে রেস্কিউ করার জন্য আরও একটি বিমান পাঠানো হয় এবং সেই বিমানটির সাথেও কিছুক্ষণ পর সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই বিমানটিও আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। বারমুডা অঞ্চলে এই ধরনের ঘটনা এটাই প্রথম ছিল না। এরপর আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় অস্ট্রিক নামের একটি স্টিমারের ক্যাপ্টেন এমন কিছু জানান যা শুনে সেখানকার সবাই হতবাক হয়ে গিয়েছিল। তিনি জানান, যখন তিনি আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিলেন তখন তিনি বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশেই একটি ছোট্ট জাহাজ দেখতে পান। সে সেখানে যাওয়ার পর দেখেন সেই জাহাজে কোনো মানুষ নেই। জাহাজটিতে 2টি লাইফ বোট, কেবিনের মধ্যে যাত্রীদের ছড়িয়ে ছিটে থাকা জামা কাপড়, এমনকি বাচ্চাদের খেলনা পর্যন্ত ছিল, অথচ সেখানে কোনো মানুষই নেই। সেই ছোট্ট জাহাজটির লুকবুক থেকে জানা যায় যে এখানে প্রায় 6 জন যাত্রী ছিল। তারা বারমুডা থেকে মাদেলা যাচ্ছিল। তারপর সে অস্ট্রিকের ক্রুরা তন্ন করে খুঁজেও সেই সব যাত্রীদের আর খুঁজে পাননি। এখন প্রশ্ন হলো, এই জাহাজের 6 জন যাত্রী কোথায় গেল? সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর সবাই এই লাডহামাকে ভূতুরে জাহাজ বলে ডাকতে শুরু করল। অনেকে দাবি করেন এই বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে হারিয়ে যাওয়া শহর আটলান্টিসের কোনো উন্নত টেকনোলজি রয়েছে, তার ফলে এই পথ দিয়ে কোনো প্লেন বা জাহাজ গেলে সে তার নিচের দিকে টেনে নেয়। আবার অনেকে মনে করে এইখানে এলিয়েনরা বসবাস করে, তাই যখন কোনো যান বা মানুষ যায় তার সাথে সাথে গায়েব হয়ে যায়। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীর কোনো সরকারি মানচিত্রে এই জায়গাটির কোনো সীমানা খুঁজে পাবেন না। এমনকি ইউএস কোস্টগার্ড এই এলাকাটিকে জাহাজ বা বিমান চলাচলের জন্য কোনো বিশেষ বিপজ্জনক ভৌগোলিক অঞ্চল হিসেবে ঘোষণা করেননি। তাহলে প্রশ্ন হলো, যে জায়গাটির সরকারি কোনো সীমানা নেই সেই জায়গাটি কিভাবে পৃথিবীর সবচেয়ে রহস্যজনক জায়গাগুলির মধ্যে একটি হয়ে ওঠে? এই ভিডিওতে আপনারা এই সবই জানতে চলেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আসাদুজ্জামান। আমাদের বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম জানতে হবে এর এক্সাক্ট লোকেশন। মানচিত্রে সাধারণত 3টি স্থানকে ফ্লোরিডার মায়ামি, বারমুডা দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিক, এই 3টি স্থানকে যুক্ত করলে তৈরি হয় একটি বিশাল কাল্পনিক ত্রিভুজ। অনেকে মনে করে এর সীমানা 13 লক্ষ বর্গ কিলোমিটার, আবার অনেকে দাবি করে যে এর সীমানা প্রায় 39 লক্ষ বর্গ কিলোমিটারের মতো। 19 শতক থেকেই আটলান্টিকের এই অঞ্চলে বিমান বা নৌযান দুর্ঘটনা নিয়ে বিভিন্ন কনস্পিরেসি ছড়িয়ে পড়ে। 1950 দশক পর্যন্ত আমেরিকার গণমাধ্যমে এই জায়গাটি নিয়ে তেমন লেখালেখি হতো না। প্রথমবারের মতো লোকেরা এই জায়গাটিকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা শুরু করে যখন ভিনসেন্ট গেটিসের লেখা একটি প্রবন্ধ আর্গস ম্যাগাজিনে প্রকাশিত হয়। তিনি লিখেছিলেন যে ফ্লোরিডার কাছে একটি এলাকা আছে যা 3টি বিন্দু নিয়ে গঠিত এবং সেখানে কিছু অদ্ভুত কার্যকলাপ চলছে। তিনি প্রবন্ধটির নাম দেন দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল। এরপর থেকে যখনই এই এলাকা নিয়ে কোনো কথা বলা হতো তখনই মানুষ এই জায়গাটিকে বারমুডা ট্রায়াঙ্গেল বলতো, আর তখন থেকে এই জায়গাটির নামকরণ করা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। 1952 সালে যখন ফোর্ট ম্যাগাজিনে জর্জ সেন্ট একটি আর্টিকেল লিখেন সি মিস্ট্রি অ্যাট আওয়ার ব্যাক ডোর, এখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ঘটে যাওয়া বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশে বেশ কিছু রহস্যময় ঘটনা তুলে ধরেন, যার মধ্যে মেনলি ছিল আমেরিকার ফ্লাইট 19 মিসিং হওয়ার ঘটনা। আপনারা জানলে অবাক হবেন, এই ফ্লাইট 19 মিসিংয়ের এক্সপ্লেনেশন আজ অবধি আমেরিকার নেভি দিতে পারেনি। তাহলে চলুন জেনে নেওয়া যাক ওই প্লেনগুলির সাথে এক্স্যাক্টলি কি ঘটেছিল। 1945 সালের 5ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর টিবিএম অ্যাভেঞ্জারের বোমারু ফাইটার বিমানের একটি দল নেভিগেশন এবং যুদ্ধ কৌশল ট্রেনিংয়ের জন্য ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করে
এই দলটির নাম ছিল ফ্লাইট 19। সেখানে মোট পাইলট সহ 14 জন প্রশিক্ষণার্থী ছিলেন এবং তাদের ইনস্ট্রাক্টর ছিলেন লেফটেন্যান্ট চার্লস। তিনি বেশ অভিজ্ঞ ছিলেন এবং তার কাছে প্রায় 2500 ঘন্টা প্লেন ফ্লাই করার অভিজ্ঞতা ছিল এবং প্লেনগুলিতে এত পরিমাণ ফুয়েল ছিল যে তাদের প্রয়োজন হলে তারা প্রায় 15,000 কিলোমিটার ফ্লাই করতে পারত। তবে তাদের এতটা পথ পাড়ি দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ তাদের মিশনটা ছিল মাত্র 2 ঘন্টা। তাদের প্রশিক্ষণ রুটটি ছিল তারা ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করবে এবং চিকেন ড্রপে তারা বোমা ফেলবে এবং তারা গ্রেন বাহামায় যাবে। এরপর গ্রেন বাহামা হয়ে তারা আবার ফ্লোরিডার ঘাটিতে ফিরে আসবে। সেদিন আবহাওয়া বেশ চমৎকার ছিল, টেম্পারেচার 19-20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। সেদিন যারা ফ্লাই করেছিল তারা সেদিন বলেছিল আজকের এই আবহাওয়া প্লেন ফ্লাই করার জন্য একদম পারফেক্ট। কিন্তু যাত্রা শুরু করার 2 ঘন্টার মধ্যেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। তাদের ইনস্ট্রাক্টর চার্লস টেলর সিদ্ধান্ত নেন যে তারা ট্রেনিং শেষ না করেই ফিরে যাবে। বিকেল 3:15 নাগাদ গ্রাউন্ড বেজের রেডিও অপারেটর একটি জরুরি মেসেজ পান। সেখানে ফ্লাইট কমান্ডার চার্লস বলেন, মনে হয় আমরা যেন রাস্তা হারিয়ে ফেলেছি। আমরা আমাদের সামনে কোনো ল্যান্ডই দেখতে পাচ্ছি না। We cannot be sure where we are. We cannot see land. গ্রাউন্ড টাওয়ার থেকে তখন তাদের পাল্টা প্রশ্ন করা হয় যে আপনাদের এক্সাক্ট লোকেশনটা কোথায়? What is your position? চার্লস উত্তর দেন, আমরা নিশ্চিত নই আমরা এখন কোথায় আছি। তখন গ্রাউন্ড টাওয়ার থেকে তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনারা পশ্চিম দিকে সরে আসেন। তখন চার্লস বলে যে আমাদের প্লেনগুলিতে কোনো কম্পাস কাজ করছে না, তাই আমরা পশ্চিম দিক কোন দিকে সেটি খুঁজে পাচ্ছি না। এমনকি আমরা আমাদের প্লেনের সামনে সাদা এক অদ্ভুত মেঘ দেখতে পাচ্ছি এবং তার কিছু দূরেই আগুনের মতো কি জানি পুড়ছে। এমনকি আমাদের ফুয়েলও শেষ হয়ে যাচ্ছে। ঠিক তার কিছুক্ষণ পরেই সে 5টি প্লেনের সাথে গ্রাউন্ড টাওয়ারের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ওই 5টি বিমানকে খোঁজার জন্য আরেকটি রেস্কিউ বিমান পাঠানো হয় এবং সেখানে পাইলট সহ মোট 13 জন ক্রু ছিল। আশ্চর্যজনক বিষয়, সে বিমানটি উড়ার কিছুক্ষণ পরেই গ্রাউন্ড টাওয়ারের সাথে তারও সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে বিমানটিও হারিয়ে যায়। সবচেয়ে শকিং বিষয় হচ্ছে, ধরে নেওয়া যাক এই 5টি বিমানের কম্পাস নষ্ট হয়ে গেছে, দিক নির্দেশনা ঠিকমতো পাচ্ছিল না। তবে পরবর্তী যে রেস্কিউ বিমানটিকে পাঠানো হলো তার তো কম্পাস এবং ফুয়েল এভরিথিং সব কিছু ওকে ছিল। তাহলে সেই প্লেনটি কিভাবে মিসিং হয়ে গেল আর কিভাবে সেই প্লেনটির সাথে গ্রাউন্ড টাওয়ারের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল? এখন প্রশ্ন হলো, এই 6টি বিমানের সাথে অ্যাকচুয়ালি কি ঘটেছিল? সেই 6টি বিমান কোথায় হারিয়ে গেল? তারপরের দিন প্রায় কয়েকশো এয়ারক্রাফট, পোস্টকার্ড, সাবমেরিন, প্রাইভেট বোট সেই জায়গাটির আশেপাশে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু সেখানে কোনো বিমানের ধ্বংসাবশেষ বা মৃতদেহ এমনকি কোনো লাইফ জ্যাকেটও খুঁজে পাওয়া যায়নি। দেখে মনে হচ্ছিল যেন আটলান্টিকের পার থেকে সেই 6টি বিমান জাস্ট উধাও হয়ে গিয়েছে। এরপরে কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটর এই বারমুদা ট্রায়াঙ্গেল নিয়ে রিসার্চ শুরু করেন। রিসার্চ করে দেখতে পান শুধু যে আমেরিকার ফ্লাইট 19 এখান থেকে হারিয়ে গেছে তা নয়, এখানে আরও অনেক রহস্যময় ঘটনা ঘটেছে। 1918 সালে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। ওই সময় ইউএস নেভি কোলিয়ার শিপ যার নাম USS সাইক্লোপস, জাহাজটি ব্রাজিল থেকে ম্যাঙ্গানিজ আকরিক নিয়ে বাল্টিমারের দিকে যাচ্ছিল। বারবাডোস থেকে যাত্রার পর সে জাহাজটিও আর গন্তব্যে পৌঁছায়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে জাহাজে থাকা 306 জন আর কোনোদিন ফিরে আসেনি। কোনো ডিস্ট্রেস কলও পাওয়া যায়নি, এমনকি কোনো ধ্বংসাবশেষও সে জাহাজটির মিলেনি। অনেকে মনে করেন যেহেতু তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন হয়তোবা জার্মানির কোনো সাবমেরিন সে জাহাজটিকে ধ্বংস করে ফেলেছিল। যুদ্ধ শেষে জার্মানিদের নথিপত্র ঘাটাঘাটির পর সেখানে সেই জাহাজটির ধ্বংসের কোনো হিস্ট্রি পাওয়া যায়নি। আজও USS সাইক্লোপসের শেষ পরিণতি কী হয়েছিল কেউ জানে না। আর এখান থেকে একটি প্রশ্ন তৈরি হয়, সত্যি কি সমুদ্রের নিচে এমন কোনো অজানা শক্তি আছে যা এটিকে গিলে ফেলেছিল? আপনি একটু গবেষণা করলে দেখতে পাবেন এই বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে অসংখ্য সিনেমা, বই, এমনকি অনেক ডকুমেন্টারি ভিডিও তৈরি হয়েছে। মেরি সেলেস্ট নামের একটি জাহাজ 1972 সালের 7 নভেম্বর নিউ ইয়র্ক থেকে ইতালির পথে রওনা হওয়ার কথা ছিল এবং জাহাজটিতে অনেক অনেক লোক ছিল। যখনই এই জাহাজটি বারমুদা ট্রায়াঙ্গেলের কাছে পৌঁছায় তখনই এই জাহাজটির সাথে সাথে উধাও হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর সেই জাহাজটিকে আর খুঁজে পাওয়া যায়নি।
হঠাৎই 1 মাস পর 1972 সালের 4 ডিসেম্বর সে জাহাজটিকে দেখা যায়। অবাক করার বিষয়, সে জাহাজটি অক্ষত ছিল, এমনকি সে জাহাজে থাকা খাবারের প্লেটগুলি যথাস্থানে সাজানো ছিল, অথচ সেখানে কোনো নাবিক, কোনো ক্রু, এমনকি কোনো যাত্রীও ছিল না। সবাই নিখোঁজ হয়ে গিয়েছিল। আর এই জাহাজে থাকা সকল মানুষগুলো কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিল তা আজ অবধি কেউ জানে না। আপনি যখন ক্রিস্টোফার কলম্বাসের বই পড়বেন, সেখানে কলম্বাস লিখেছে তিনি যখন ইউরোপ যাচ্ছিল তখনও তার সাথে এমনই ঘটনা ঘটেছিল, তার জাহাজের কম্পাসও কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং তিনিও পথ হারিয়ে ফেলেছিলেন। আর এরকম অনেক গল্প যা হয়তোবা আপনারা কোনো মুভিতে বা বইয়ে বা কোনো ডকুমেন্টারি ভিডিওতে দেখেছেন। কারণ মানুষ রহস্য জানতে পছন্দ করে, কারণ এই ধরনের ষড়যন্ত্রমূলক রহস্যগুলো বেশ আকর্ষণীয় হয়। তবে এই ধরনের কনস্পিরেসি থিওরির রহস্যের পর্দা ফাঁস করেছিলেন 1975 সালে লেরিকুস নামের একজন ফ্লাইট ইনস্ট্রাক্টর। তিনি তৎকালীন সময়ে যে বইগুলি লেখা হয়েছিল সেই বইগুলি সে খুব মনোযোগ দিয়ে পড়ে এবং সবচেয়ে মজার বিষয়, সে রিসার্চ করতে গিয়ে দেখেন সেই বইগুলিতে সে রহস্যময় ঘটনাগুলি ছিল, কিন্তু তারপরে যে ইনভেস্টিগেশন করে তার সত্যতা যাচাই করা হয়েছিল সেই জিনিসগুলি কিন্তু সেই বইয়ের মধ্যে ছিল না। মানুষ রহস্য পছন্দ করে, আর এটাকে কাজে লাগিয়ে তারা তাদের বইয়ের পাবলিসিটির জন্য সেই রহস্যময় ঘটনাগুলিকে রেখেছে, কিন্তু পরবর্তীতে রহস্য উন্মোচন হওয়ার পরের ঘটনাগুলি রাখেনি, কারণ সেটা জানার পর হয়তো বা কারো আগ্রহ থাকবে না। তাহলে চলুন এবার কয়েকটি ঘটনার রহস্য উন্মোচন করি। ভিডিওর একেবারে শুরুর দিকে আমি আপনাদের একটি ছোট্ট জাহাজের ঘটনা বলেছিলাম যার নাম ছিল লাডহামা। সেখানে অস্ট্রিকের নাবিক সে জাহাজে যাওয়ার পর কোনো মানুষ খুঁজে পায়নি, যদিও সেই জাহাজটি অক্ষত ছিল। সেখানে 2টি লাইফ বোট ছিল, প্যাসেঞ্জারদের জামা কাপড় এমনকি বাচ্চাদের খেলনা ছড়িয়ে ছিটিয়ে ছিল, অথচ সেখানে কোনো মানুষ ছিল না। আর এই বিষয়গুলি সেই সব বইয়ে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হলেও এর পিছনের মূল সত্যটা কিন্তু তারা কখনোই তুলে ধরেনি। আর সত্যিটা হচ্ছে এই ছোট্ট জাহাজটি লাডহামা যখন বারমুদা থেকে মাদাইনা যাচ্ছিল, ঠিক তখন একটি ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। আর সেই জাহাজে থাকা যাত্রীরা ভেবেছিল এই ঘূর্ণিঝড়ে এই জাহাজটি যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। আর ঠিক সেই সময় SS রেস নামের একটি ইতালীয় জাহাজ তাদের উদ্ধার করে। তারা ভেবেছিলেন এই ছোট্ট জাহাজটি ঝড়ে যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। তবে আশ্চর্যজনক বিষয় এই যে যখন অস্ট্রিকের নাবিক সেই জাহাজটিকে খুঁজে পেয়েছিল তখন এই জাহাজটি অক্ষত ছিল, কারণ হয়তোবা ঘূর্ণিঝড়ে কোনোভাবে এই জাহাজটি বেঁচে গিয়েছিল, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু কিছুদিন পর এই অস্ট্রিকের নাবিক যখন সে জাহাজটিকে সেখানে অক্ষত অবস্থায় পেয়েছিল, তখন তো সে আর জানতো না এই জাহাজে থাকা যাত্রীদের সাথে কি ঘটেছিল, আর এটা জানা সম্ভবও ছিল না, কারণ সেই সময় তো এখনকার মতো এত অত্যাধুনিক কমিউনিকেশন ছিল না। আর এরপর যখন USS অস্ট্রিক লন্ডনে ফিরে যায় এবং গণমাধ্যমে এই ঘটনা জানান, তখন এটি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। আর এই বিষয়টিকে কেন্দ্র করে সেই সময় অনেক বই, অনেক ম্যাগাজিন এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছিল। আর এইরকম প্রত্যেকটা রহস্যময় ঘটনার পিছনেও কিন্তু আরেকটা ঘটনা থাকে, যা হয়তোবা অনেকে জেনে বুঝে গোপন করে যায়। 2016 সালে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল বারমুডা ট্রায়াঙ্গেলের স্যাটেলাইট চিত্র সংগ্রহ করেন। সেখানে তারা সরবুজ আকৃতির মেঘ দেখতে পান। সাধারণত এই জাতীয় মেঘ সচরাচর দেখা যায় না এবং এই মেঘগুলি ঘন্টায় প্রায় 175 মাইল বেগে ছুটতে পারে, যা কিনা যে কোনো বিমানকে ধ্বংস করে দিতে পারে। সিডনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডক্টর আলবাহু বহু বছর ধরে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে গবেষণা করেছেন। তিনি মনে করেন মানুষের ভুল, খারাপ আবহাওয়া এবং অপ্রত্যাশিত কিছু ঘটনার কারণে এই ঘটনাগুলি ঘটেছিল। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে সকল প্রশ্ন বা রহস্যের মেঘ উন্মোচিত হয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন।